বিসমিল্লাহির রহমানির রহিম। আদিতময় সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছে। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আদিতময় সরকারি কলেজ। আমি অনলাইন ভিত্তিক যে শিক্ষা কার্যক্রম, সেই অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শান্তি প্রতিষ্ঠার বিকল্প ধারণার যে ক্লাসগুলো আমরা নিচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস হচ্ছে শান্তি প্রতিষ্ঠার বিকল্প পন্থা হিসেবে গান্ধীর অহিংস নীতির গুরুত্ব। আবারও বলছি, শান্তি প্রতিষ্ঠার বিকল্প পন্থা হিসেবে গান্ধীর অহিংস নীতির গুরুত্ব বা প্রভাব। আমরা যেটা বলি না কেন, শুরুতেই আমরা দেখি যে বর্ণবাদ ও স্বতন্ত্র অবস্থান নীতির বিরুদ্ধে সংগ্রাম। গান্ধীজি সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় গিয়ে বর্ণবাদ এর বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন এবং দীর্ঘ 8 বছর সংগ্রাম করার পরে তিনি বাধ্য করেছিলেন ইংরেজ বেনিয়াদেরকে এই বর্ণবাদী যে আইন সেটিকে রদ করতে। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তিনি মূলত দেখিয়েছিলেন যে বর্ণবাদিত্ব এবং বিভিন্ন প্রকার শোষণ শাসন এগুলোর বিরুদ্ধে যে অহিংস আন্দোলনের মাধ্যমে সবকিছুকে নিজেদের করা যায় বা অহিংসার মাধ্যমে যে আন্দোলন পরিচালনা করা যায়, এই নীতির প্রেক্ষিতে কিন্তু ইংরেজরা বাধ্য হয়েছিলেন তার আন্দোলনকে মেনে নিতে এবং পরবর্তীতে সেসব কালো আইনগুলোকে তারা বাধ্য হয়েছিল বাদ দিতে। তাহলে আমরা কি দেখি যে বর্ণবাদ ও স্বতন্ত্র অবস্থান এই জিনিসগুলোকে তিনি এই স্বতন্ত্র অবস্থান নীতির বিরুদ্ধে তিনি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যার প্রেক্ষিতে পরবর্তীতে তিনি বিশ্ব নেতায় পরিণত হন এবং পরবর্তীতে তিনি শান্তির যে বিকল্প ধারণা তার একটি মৌলিক জায়গায় পৌঁছে গিয়েছিলেন। এরপরে আসি আমরা সত্যাগ্রহী বানানো। সত্যাগ্রহ জিনিসটা কি? সত্যকে গ্রহণ করে যারা বিভিন্ন প্রকার কর্মকাণ্ড আন্দোলন এগুলো পরিচালনা করেছিলেন, অর্থাৎ তিনি যখন মানুষকে এই জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে হিংসা, সন্ত্রাস, যুদ্ধ, বিগ্রহ, বিভিন্ন প্রকার সন্ত্রাসী আগ্রাসন এগুলোর মাধ্যমেই যে আন্দোলন শুরু পরিচালনা করা যায় তা নয়, বরং ন্যায়, নীতি, সত্য এবং শান্তির পথ থেকেও যে আন্দোলন পরিচালনা করা যায়, এটি ছিল তার সত্যাগ্রহ আন্দোলন। এবং তার উপর ভিত্তি করে তিনি তার জীবনে সাকসেস পেয়েছিলেন এবং পরবর্তীতে এটি একটি সম্পূর্ণ নতুন রূপে আন্দোলনের একটি নতুন পন্থা হিসেবে গ্রহণ করা হয়। এরপরে এসে আমরা দেখতে পাই যে শক্তিশালী কার্যকরী আন্দোলন। শক্তিশালী কার্যকরী আন্দোলন বলতে যে জিনিসটিকে বোঝায়, যখন কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা অপশাসন, শোষণ এগুলোর বিরুদ্ধে যদি শক্তিশালী আন্দোলন গ্রহণ করা না হয়, তাহলে কিন্তু সেটা দিনকে দিন বাড়তেই থাকে। এবং তারই প্রেক্ষিতে গান্ধীজি যে জিনিসটি করেছিলেন সেটি হলো যে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে শুধুমাত্র জোর করে বিভিন্ন প্রকার ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমেই নয়, বরং আসি আমরা
শান্তির পথে, আসি আমরা সাম্যের পথে। যে শান্তি সাম্যের প্রতি এগিয়ে গিয়ে কিন্তু তিনি তার জীবনের এই লক্ষ্য অর্জন করার লক্ষ্য তিনি অর্জন করতে পেরেছিলেন এবং সম্পূর্ণরূপে একটি নতুন আন্দোলনের মাত্রা তিনি দিতে পেরেছিলেন। এরপর আসি আধ্যাত্মিক জাতীয়তাবাদ। আধ্যাত্মিক জাতীয়তাবাদ এমন একটি জিনিস যেটির সঙ্গে ধর্মীয় চেতনার একটি গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে। গান্ধীজি ছোটবেলা থেকেই তার পিতা মাতার কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জৈন, শিখ বিভিন্ন প্রকার যে ধর্মীয় অনুশাসনগুলো রয়েছে এগুলো দ্বারা মারাত্মকভাবে অনুপ্রাণিত এবং প্রভাবিত ছিলেন এবং তারই প্রেক্ষিতে তিনি সবসময় স্রষ্টাকেই শ্রেষ্ঠ হিসেবে মেনেছেন এবং সত্যকে স্রষ্টার মূল উপজীব্য বিষয় হিসেবে গ্রহণ করেছিলেন, যার প্রেক্ষিতে তিনি আধ্যাত্মিক যে জাতীয়তাবাদ এই জিনিসটিতে তিনি গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে গ্রহণ করেছিলেন। এরপরে আমরা দেখতে পারি যে সত্যকে গুরুত্ব প্রদান। তিনি সবসময় ন্যায়, সত্য, সাম্য এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়েছিলেন, যার প্রেক্ষিতে এই শান্তির যে নতুন বিকল্প একটি ধারা বা ধারণা বা পন্থা এটিকে তিনি এস্টাবলিশ করতে পেরেছিলেন। এরপরে আমরা দেখি সেটি হলো যে আমরা নিজের সঙ্গে যুদ্ধের কথা তিনি বলেছিলেন। নিজের যে বিবেক, নিজের যে চেতনা, নিজের যে সত্য, নিজের যে জাগ্রত মনোভাব, যে চেতনা, সবগুলো সংক্রান্ত বিষয়ে তিনি বলেছেন যে নিজের সঙ্গে যুদ্ধ করার কথা। নিজের সঙ্গে কি যুদ্ধ করবে মানুষ? নিজের সঙ্গে যুদ্ধের কথা তিনি বলেছেন সেটি হলো যে কখনোই আবেগতাড়িত হয়ে সন্ত্রাসের পথ যাতে কেউ বেছে না নেয়, কখনোই সাম্যর ব্যতিক্রম যাতে না ঘটে, তিনি সেই যুদ্ধের কথা বলেছেন যে নিজের বিবেকের সঙ্গে যুদ্ধ করো। কোনো অন্যায় দেখে সেখানে প্রতিবাদ করতে হবে, কোনো শোষণ দেখলে সেখানে রুখে দাঁড়িয়ে যেতে হবে, কিন্তু সেটি শান্তির সহিত। সেখানে কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতা, সন্ত্রাসী কোনো কার্যক্রমের মাধ্যমে নয়, বরং শান্তির পথ, সাম্যের পথ, সহ্যের পথ অনুসরণের মাধ্যমে তিনি সেই পন্থা অবলম্বন করতে বলেছেন। এরপরে তিনি বলেছেন আত্মপ্রত্যয় বৃদ্ধির কথা। আত্মপ্রত্যয় জিনিসটি, আত্মপ্রত্যয় হলো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু প্রত্যয় থাকে, তিনি সেই আত্মপ্রত্যয়ের কথা বলেছেন। নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি সংকল্প, এই শান্তির বিকল্প ধারণার যে চেতনা, এটির মাধ্যমে তিনি আত্মপ্রত্যয় বৃদ্ধির কথা বলেছেন। এছাড়াও রয়েছে আপোষের কথা। আপোষ করার কথা বলেছেন। আপোষ মানে কিন্তু হেরে যাওয়া নয়, আবার আপোষ মানে কিন্তু জিতে যাওয়া নয়। আপোষ মানে হচ্ছে কিছুটা ছাড় দিয়ে, কিছুটা স্যাক্রিফাইস করে না জিতেও জেতা, আবার না হেরেও জেতা। মজার একটি বিষয়, তিনি আপোষের কথা বলেছেন যে প্রয়োজনে বিভিন্ন প্রকার বিষয়ে আপোষ করা যেতেই পারে, তার মাধ্যমেও শান্তি বিঘ্নিত না হয়ে বরঞ্চ শান্তি বহাল থাকবে। এছাড়াও তিনি আলাপ আলোচনা করার কথা বলেছেন। আলাপ আলোচনা, আমরা জানি যে আলাপ আলোচনা এমন একটি বিষয়
যার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব, অনেক অসম্ভবকে সম্ভবে পরিণত করা সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে, যার প্রেক্ষিতে জনগণ বা মানুষ আলাপ আলোচনাগুলোকে পরিচালনার মাধ্যমে বিভিন্ন প্রকার সমস্যাকে সমাধান দিতে পারে। তাই তিনি আলাপ আলোচনা যে গুরুত্ব সেটি কথা বলেছেন। আরেকটি কথা তিনি বলেছেন, সেটি হলো উৎপীড়ক রাষ্ট্রের বিরোধিতা করেছেন তিনি। উৎপীড়ক রাষ্ট্র বলতে কি বোঝায়? উনি উৎপীড়ক রাষ্ট্র বলতে বুঝিয়েছেন যে অনেক সময় রাষ্ট্র নিজেই উৎপীড়কের ভূমিকা পালন করে, হ্যাঁ, যেটি মাধ্যমে রাষ্ট্র জনগণের উপর চাপ তৈরি করে জনগণকে শাসন শোষণের পথে পরিচালিত করে এবং জনগণের মৌলিক অধিকারগুলোকে বিনষ্ট করে। তিনি এই ধরনের উৎপীড়ক রাষ্ট্রের বিরোধিতা করার কথা বলেছেন। এভাবেই বিভিন্ন সময় গান্ধীজি তার যে শান্তি প্রতিষ্ঠার বিকল্প পন্থা হিসেবে যে অহিংস নীতির যে গুরুত্ব বা প্রভাব, এইগুলোকে নিতে বর্ণনা করেছেন বা বর্ণনা করা যায়। এবার আসি এই গান্ধীজির যে শান্তি প্রতিষ্ঠার বিকল্প পন্থা, গান্ধীর যে অহিংস আন্দোলন বা সত্যাগ্রহ আন্দোলন, এটি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন প্রকার যুদ্ধ পরিস্থিতির বিবেচনার প্রেক্ষিতে অনেক সময় সমালোচনা বা সমালোচিত হয়েছে। সেটি হলো গান্ধীজির অহিংস নীতির সমালোচনা। সকলেই যে বিষয়টিকে পজিটিভলি নিয়েছেন তা নয়। অনেকেই বলেছেন যে না, এইসব পন্থা অবলম্বনের মাধ্যমে, শুধুমাত্র এইসব পন্থা অবলম্বনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়, শান্তি আন্দোলন পরিচালনা করা সম্ভব নয়। অনেকেই বলেছেন যে এটি ধর্মীয় চেতনার সঙ্গে মারাত্মকভাবে সম্পৃক্ত। কিন্তু বর্তমান বিশ্বের অনেক মানুষ আছে যারা ঈশ্বরবাদে বিশ্বাস করে না, এজন্য এটি ধর্মীয় চেতনার একটি রূপরেখা হিসেবে সমালোচিত হয়েছে। এছাড়াও রয়েছে যে অনেকে এটিকে আধ্যাত্মিকতার দোষে দুষ্ট বলে এটিকে সমালোচনা করেছেন এবং অনেকে এটিকে তার বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে, গান্ধীজির বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সময় ম্যাকিয়াভেলির আদর্শ দ্বারা প্রভাবান্বিত এটা কথাও বলেছেন। আর এই আন্দোলন বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যে আণবিক, পারমাণবিক, রাসায়নিক যে অস্ত্র, যে সমর পন্থা বর্তমান যুগে চলছে, তার সঙ্গে এটিকে অনেকেই বলছেন যে এটা অলৌকিক, অনেকেই মনে করছেন এটা অবাস্তব। কিন্তু তারপরেও সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এটিকে বলতেই হয় যে 1905-1906 সালের প্রেক্ষাপটে গান্ধীজি আসলেই যে অহিংস আন্দোলনের যে রূপরেখা দাঁড় করিয়েছিলেন এবং ব্রিটিশ ভারতকে তিনি স্বাধীন করেছিলেন, এটি আসলেই প্রশংসার দাবিদার এবং আসলেই শান্তির বিকল্প ধারণা হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই ক্লাস দেখে অনুধাবন করার চেষ্টা করবে। তোমাদের সকলের উত্তর মঙ্গল কামনা করে আজকের মতো আমি আসাদুজ্জামান এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।